তারাও জানে যাদের এই সমস্যাটা হচ্ছে বা যাদের হচ্ছে না, তাদের বাড়ির লোকও জানে এবং তারা নিজেরাও জানে যে আমি এখন যে এই কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছি এতে আমার পরবর্তীকালে এতটা সুগার ইনটেক হচ্ছে, সব জানে। তাদের কাছে এখন অ্যাপে ক্যালোরি কাউন্টিং আছে, সব আছে, কিন্তু তাও খাবে। This is Erudition India podcast, where academic wisdom and pop culture coincides. Hello and welcome. Erudition India podcaster আজ নবম এপিসোড. This is the 9th episode of EI podcast. আজকে আমাদের সঙ্গে আছেন মিস্টার আবির চক্রবর্তী, যিনি পেশায় একজন যোগা ইনস্ট্রাক্টর। প্লিজ ওয়েলকাম মিস্টার আবির চক্রবর্তী। নমস্কার। নমস্কার। আমিও তোমার এখানে এসে ভীষণ আপ্লুত। তো জীবনে এমন কি ঘটনা ঘটলো যাতে একটা অফবিট প্রফেশন চুজ করা, বিইং আ যোগা ইনস্ট্রাক্টর? অফবিট বলতে ব্যাপারটা অ্যাকচুয়ালি 6000 সাল থেকে অনবিটই চলছিল, কিন্তু আমরা এটাকে অফবিট হিসাবে দেখেছি। খুব শরীর, সত্যি কথা। হ্যাঁ, শরীর থাকলে আমাদের শরীরের যত্ন নিতেই হবে। মানে আমরা নিজেকে ওপর বিষ ঢালছি, অথচ আমরা তার কোনো সমাধান বার করছি না, সেটা নয়। আমি অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে ভীষণ হেলথ কনসিয়াস। আমি ছোটবেলা থেকে নিজে নিজে যা পারি ঘরের মধ্যে যোগা করতাম, তারপরে জিমেও যেতাম, জিমও করেছি অনেকদিন। আমাকে প্রথম এই ব্যাপারটা নিয়ে জাগরণ দিয়েছে আমার জিমের যিনি ইনস্ট্রাক্টর ছিলেন। আমাকে বলছিলেন যে তুমি এত সুন্দর ফ্লেক্সিবল, তো তুমি এটাকে নিয়ে কিছু একটা ভাবো। ওনার কথাতেই আমি ঠিক আছে আমি করি, নিজে প্র্যাকটিস করি। তো বিভিন্ন স্যারের কাছে গেলাম, ইনস্টিটিউটে গেলাম, করতে করতে আমার এত ভালো লেগে গেল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কি, আমি নিজেকে যতটা সুস্থ করছি, তো আমি আরো 10টা মানুষকে সুস্থ করতে পারবো। একদমই তাই। আমি যখন নিজে বাড়িতে আসতাম, আমি নিজে যোগা করে, তখন আমি আমার মা বাবাকে বলতাম এটা এটা করলে, এটা আগে অতটা বলতাম না বা জানতামও না, কিন্তু আস্তে আস্তে যখন জানতে শুরু করেছি কোন খাবারে কি হতে পারে, হ্যাঁ, কোনটার কতটা নিউট্রিশন পাওয়ার রয়েছে, কি কোন ব্যায়ামটা করলে হাঁটুর ব্যথাটা একটু কমতে পারে, তা আমি বাড়িতেই প্রথম চ্যারিটি করতে শুরু করলাম। একদমই। তো তারপর থেকে আমি দেখলাম যে না, এটা আমাকে এতটা বেশি নাড়া দিয়েছে বিভিন্ন ক্ষেত্রে। আমার যে দু একটাও ছোটখাটো প্রবলেম আগে ছিল, তো সেটাও আমি একদম রিডিউস করতে পেরেছি। তো আমি একটু চেষ্টা করি, তো স্যারদের সঙ্গে কথা বলে এ করে করে আস্তে আস্তে ওদের সাথে ওয়ার্কশপে গেছি। ওয়ার্কশপে গিয়ে দেখেছি যে কত মানুষ মানে ওনাদের কাছে শিখতে আসেন, করতে আসেন, এবং মানে অ্যাবাভ 90% সুস্থ। তো আমি সেটাই তখন আমার মাথায় এলো, ঠিক আছে আমি চেষ্টা করি। তো আস্তে আস্তে আমি তখন নিজের কিছু একটা করার চেষ্টা করলাম, একটু একটু করে আস্তে আস্তে 8টা বছর আমি কাটিয়ে এসেছি। তো যোগা আর মেডিটেশন এই দুটোর মধ্যে আমাদের সিমিলারিটি কি আর তফাৎটাই বা কি? কোথায় এই দুটো মিলে যাচ্ছে, কোথায় আবার আলাদা হচ্ছে? যোগা মেডিটেশন যতটা এক, ততটা আবার আলাদা। হুম। যোগা যতটা শারীরিক ততটাই মানসিক, মেডিটেশন বেশি ক্ষেত্রে মানসিক, হুম শারীরিকটা কম। হুম কিন্তু আবার শারীরিক এক্ষেত্রে আমি যদি মেডিটেট করতে বসি, আমি যদি 1 ঘন্টা আমি কাউকে বললাম চুপচাপ বসে থাকতে, কোনোভাবেই সে পসিবল না না। চুপচাপ বসে থাকা। কখনো এটা মোবাইল, কখনো আবার মনে পড়েছে কালকে তো আমার এটা আছে, তো সেটাও শারীরিকই চলছে। এইভাবে চুপচাপ বসে থাকাটা একটা শারীরিক। তো এক্ষেত্রে দুটোর মধ্যে সিমিলারিটি আছে, কিন্তু যেটা পার্থক্য সেটা হচ্ছে মেডিটেশন হচ্ছে আমাদের মনটাকে শরীর এবং আত্মার সঙ্গে জুড়ে দেওয়া। শরীর এবং আত্মার সাথে জুড়তে গেলে আমাদের সবার আগে নিজেকে শান্ত করতে হবে, তো শান্ত করতে গেলে চুপচাপ বসতে হবে। কিন্তু যোগার ক্ষেত্রে আমাকে চুপচাপ বসলে হবে না, আমাকে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে একটু চালনা করতে হবে, সেটা যেটুকুই হোক। হাত নাড়াই, পা নাড়াই, অনেকে বলে একটু সার্কাসিং দেখাচ্ছে, হাত পা এদিক দিয়ে ঘুরিয়ে ওদিক দিয়ে ঘুরিয়ে, দরকার নেই ততটা কিছু করার। কিন্তু নর্মাল আমরা বসে অন্তত হাতটাকে উপরের দিকে নেব কি নিচের দিকে নেব, এইটুকু করাটাকেও যোগা বলতে পারি। ধরো তুমি বসে বসে তোমার কম্পিউটার অনেকক্ষণ কাজ, তুমি জাস্ট হাতটাকে এরকম নাড়ালে, স্ট্রেচিং কর, সেটাও একটা যোগা। কিন্তু মেডিটেশন হচ্ছে তুমি কাজ করার পর 5টা মিনিট চুপচাপ চোখ বন্ধ করে বসে থাকলে, তুমি ভাবলে হ্যাঁ পরবর্তীকালে আমার কি কি করার আছে, তোমার ধ্যান এক জায়গায় কেন্দ্রীভূত হবে, 10টা জায়গায় নয়। না। তো সেটাই মেডিটেশন। মেডিটেশন করার জন্য তোমাকে তাম ঝাম করে মিউজিক ফিউজিক দিয়ে চুপচাপ বসে ঠাকুরের নাম করাটা মেডিটেশন শুধু নয়। মেডিটেশন হচ্ছে তোমার পরবর্তী পদক্ষেপ কি তার একদিকে কেন্দ্রীভূত করা। তো যোগা মেডিটেশনের পার্থক্য এটাই, যোগাটা বেশিরভাগটা শারীরিক আর মেডিটেশন বেশিরভাগটা মানসিক। স্কুল গোয়িং চিলড্রেন যারা, তারা ঠিক কোন স্টার্টিং পয়েন্টে যোগা বা মেডিটেশন স্টার্ট করতে পারে? যোগাটা স্টার্ট করার পার্টিকুলারলি কোনো বয়স হতে পারে না। মোটামুটি আমাদের ছোটবেলা থেকে যখন আমরা সবে বুঝতে শিখেছি, আমার হাত পা আমি ফলো করতে শিখেছি অ্যাকচুয়ালি, তখন থেকে আমরা যোগা করতে পারি। দ্যাট মিনস আমাদের 3-4 বছর থেকে আমরা মোটামুটি ফলো আপ করতে শিখে যাই। 4 বছর বয়স থেকে। যে আমার পাশের লোকটা হাতটাকে উপরে নিচ্ছে, তো আমাকে হাতটা উপরে নিতে হবে। তার আগে পর্যন্ত মনে হয় না যোগা করা পসিবল হবে কোনো বাচ্চার। এবং তখন থেকে যদি আমরা যোগাটাকে একটু সিরিয়াসলি, আস্তে আস্তে সিরিয়াসলি নিই, তো প্রথমত আমাদের
হাইটের ওপরে যথেষ্ট একটা ভালো ডেভেলপমেন্ট আসবে, হাইট গেইন হবে, ইমিউনিটি পাওয়ার বাড়বে এবং মানসিক মনোযোগটাও বাড়বে পড়াশোনার ক্ষেত্রে বা যে কোনো ফিল্ডের ক্ষেত্রে। তো আমরা মোটামুটি 4 বছর বয়স থেকে যোগাটাকে স্টার্ট করতে পারি। আস্তে আস্তে 16, 17, 18 বছর বয়স একটা জায়গায় বসে যোগা করার মতো মানসিকতা খুব কম লোকেরই আছে, যেটা সত্যি। তো তখন আমরা জিমে যাই, আমাদের মনে হয় তখন ওই জিমের সাথে সাথে অন্তত সপ্তাহে 1 দিন কি 2 দিন স্ট্রেচিং বা যোগার জন্য রাখা উচিত। প্রবলেমটা জিমের ক্ষেত্রে হয় কি, আমরা ধরো 8 ঘন্টা একটা শিফট করেছি, কাজ করে এসেই সাথে সাথে আমরা জিমে চলে যাই। রাত 9টার সময় আমরা জিমে গেলাম, তারপরে নিশ্চয়ই কারোর সময় থাকে না যে জিমে গিয়ে প্রথমে একটু যোগা করি তারপরে আস্তে আস্তে শুরু করি। প্রথমে ট্রেডমিলে চলে যায়, ট্রেডমিল থেকে দৌড়াতে শুরু করে, তখনই প্রবলেমটা হয়, তখনই শরীরের মধ্যে একটা অস্বস্তি ফিল হয়। তো সেক্ষেত্রে যোগাটা আমার মনে হয় প্রত্যেকেরই রুটিনে রাখা উচিত। নয় জিম শুরু করার আগে 10 মিনিট একটু প্রাণায়াম করে নিলাম, কি হালকা একটু স্ট্রেচিং করে নিলাম, দেন আমি আস্তে আস্তে শুরু করলাম। আর নয়তো জিমের পরেও আমরা অনেক সময় অনেককে দেখি জিমের পরেও চুপচাপ বসে একটু প্রাণায়াম করে, হালকা একটু যোগা করে তারপরে আসে। তার মানে যোগাটা প্রত্যেকটা ক্ষেত্রেই দরকার। 4 বছর বয়সের একটা বাচ্চার ক্ষেত্রেও যতটা দরকার, 18 বছর বয়সের ইয়ং এজ যারা আছে তাদের ক্ষেত্রেও দরকার, আর পরবর্তীকালে তো দরকারই। তো জিম করুক কি যে কোনো রকম এক্সারসাইজ করুক, যোগা অ্যান্ড মেডিটেশন অবশ্যই করা উচিত এবং সেটা খুব আর্লি থেকে শুরু করা উচিত। আমাদের ইনভেস্টমেন্ট যেমন আর্লি এজ থেকে শুরু করা উচিত, একদমই ভ্যালু অফ কম্পাউন্ডিং। ভ্যালু অফ কম্পাউন্ডিং ঠিক সেরকম এই ক্ষেত্রেও কম্পাউন্ডিং কাজ করে। যত তাড়াতাড়ি শুরু করব শরীরের মধ্যে ইমিউনিটি পাওয়ারটা বাড়বে। তাই বলে কি কারোর শরীর খারাপ কোনোদিন হবে না, কোনোদিন জ্বর হবে না? 100 বার হবে, কিন্তু আমাদের মধ্যে সেই ক্ষমতা থাকবে যে আমরা কিভাবে সেটার থেকে খুব তাড়াতাড়ি রিকভার করে। তো সেটার জন্য যোগাটা যতটা আর্লি এজ হয় আমাদের শুরু করে দেওয়া উচিত এবং অবশ্যই সেটা কোনো ভালো প্রশিক্ষক যিনি আছেন তাদের পরামর্শে, নট নিজেটা ওটা দেখে নয়। একটা পারসেপশন থাকে এই যারা আর্লি 20s এ রয়েছে যে সপ্তাহে আমি 7 দিনের 7 দিন জিমে যাচ্ছি তো আমার যোগা দরকার নেই। তো তাকে কিভাবে জিনিসটা রিয়েলাইজ করানো যায় যে এটা আর জিম এ দুটো রিপ্লেসমেন্ট নয়, যে এ দুটো একসাথে চলতে পারে, এই জিনিসটা তাদের কাছে মেসেজটা কি করে পৌঁছানো যায়? এখন কিন্তু অনেকে এই ব্যাপারটা রিয়েলাইজ করেছে কিছু ইনসিডেন্ট হওয়ার পরে। অনেকেই এখন আমারও ইনস্টিটিউটে আসছে যারা জিম ছেড়ে যোগা এসছে। আমি জিমটাকে তাও এখনো খারাপ বলছি না, কিন্তু না, বা জিম করতে করতে যোগাটাকেও রাখছে। এই এই রিয়েলাইজেশনটা আস্তে আস্তে হয়েছে অবভিয়াসলি কোভিড এর পর। তো তাদেরকে একটা জিনিস বলা যেতে পারে, প্রথমত আমি নয় যোগাটাকে বাদই দিলাম, আমি প্রাণায়ামটাকে নিয়ে কথা বলি। নিঃশ্বাস যার জন্য আমরা বেঁচে আছি, তো আমাদের প্রধান অস্ত্র হচ্ছে নিঃশ্বাস বেঁচে থাকার জন্য। তো সেটার জন্য প্রাণায়ামটা দরকার। সেই যোগায় না আসুক, কিন্তু তাদের প্রাণায়ামটা ডেলি করতেই হবে, আমাদের নিঃশ্বাসটাকে বাঁচাতেই হবে। আমরা নিঃশ্বাস যত বেশি করে নেব, আমাদের তুমিও খেয়াল করবে, তুমি এতক্ষণ আমার সঙ্গে কথা বলছো, তুমি নিজেও খেয়াল করোনি তুমি কতবার নিঃশ্বাস নিলে কি না নিলে, হয়তো নেওনি কিছুক্ষণ, তুমি বুঝতে পারোনি, তুমি তোমার ব্যস্ততায় ছিলে। আমাদের অন্তত খেয়াল করে 10 বার করে ডিপ ব্রিথ ইন ব্রিথ আউট করা উচিত। এটা যারা ইয়ংস্টার আছেন, যারা জেনজি আছে এখনকার, তো তাদেরকে অন্তত এটুকু বুঝতে হবে যে আমাদের পরবর্তীকালের 50টা বছর কাটাতে গেলে তাকে আগে সুস্থ থাকতে হবে। আমি সুস্থ থাকবো তবে আর 5টা লোক সুস্থ থাকবে আমার জন্য। তো সেই দিক থেকে দেখতে গেলে ঠিক আছে, আমি সবকিছু করছি, রেস্টুরেন্টে খাচ্ছি, জিম করছি, রানিং করছি, সকালবেলা উঠে মর্নিং ওয়াক করছি, ঠিক আছে, কিন্তু ব্রিথ ইন অ্যান্ড ব্রিথ আউট ঠিক সময় করে 1 ঘন্টা অন্তর 10 বার। প্রথম খেয়াল থাকবে না, যখন এটা আস্তে আস্তে অভ্যাসে পরিণত হবে তখন প্রত্যেকেই জাস্ট ব্রিথ ইন ব্রিথ আউট 10 বার করলাম, 1 ঘন্টা আমি আমার কাজে থাকলাম। যারা 18-19 বছর পড়াশোনায় ব্যস্ত, জাস্ট পড়ার ফাঁকে আমাদের নর্মাল অথেন্টিক যোগা করার দরকার নেই, আমরা হাত উঁচু করে আস্তে করে জাস্ট স্ট্রেচিং করবো, এটাও তো যোগা। তো আমাদের যোগাটা প্রত্যেকটা ক্ষণেই আছে। আমাদের ছোটবেলায় যখন আমরা জন্মাই, তুমি আমাদের বাচ্চা কাচ্চাগুলোকে দেখবে, বাচ্চারাও যোগার মতোই নানান রকমের স্ট্রাকচার গুলো করে। 6000 বছর আগে পতঞ্জলি যিনি যোগা অ্যাজ এ ফর্ম চালু করেছিলেন, তার আগেও যোগা ছিল। তো তারও বইতে বলা আছে যে যোগাটাকে কখনো অ্যাজ এ থেরাপি নিতে না, যোগাটাকে ডেইলি একটা রুটিনে নিতে। যদি নাও সম্ভব হয় অন্তত রাতে শোয়ার আগে একটু ব্রিদিং ব্রিথ আউট আর সামান্য একটু স্ট্রেচিং করে শুতে, তাহলে আমাদের বডিতে ব্লাড সার্কুলেশনটাও ঠিক মতো হবে, ঘুমটাও ভালো হবে, পরবর্তী দিনে কাজ করতে আরো বেশি উৎসাহ হবে। মহিলাদের ক্ষেত্রে অনেক গাইনোকোলজিক্যাল প্রবলেমস যেমন পিসিওএস আজকাল অনেক বেড়ে গেছে, তো সেক্ষেত্রে যোগা বা মেডিটেশন কিভাবে জিনিসটাকে আগের থেকে প্রিভেন্ট করতে পারে, যে ব্যাপারটা প্রিভেনশনের কোনো রাস্তা কি আছে এটার? 2020-তে এই পিসিওডির সমস্যা 15% মহিলাদের ছিল 18 বছরের ঊর্ধ্বে যারা আছে।
এই 2024-এ 35% হয়েছে। ডক্টরও আশঙ্কা করছে যে 2030-এর মধ্যে এটা প্রায় 50%-এ যাবে, মানে অর্ধেক 18 বছরের মহিলাদেরই এই প্রবলেমটা হবে। কেন হবে? তার কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল। তারাও জানে, যাদের এই সমস্যাটা হচ্ছে বা যাদের হচ্ছে না, তাদের বাড়ির লোকও জানে এবং তারা নিজেরাও জানে যে আমি এখন যে এই কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছি, এতে আমার পরবর্তীকালে এতটা সুগার ইনটেক হচ্ছে, সব জানে। তাদের কাছে এখন অ্যাপে ক্যালোরি কাউন্টিং আছে, সব আছে, কিন্তু তাও খাবে। এবার ব্যাপারটা হচ্ছে কি, এটা সমস্যাটা কখন হবে? আফটার ম্যারেজ হবে, যখন কোনো কেউ কনসেপ্ট করার চেষ্টা করবে তখন হবে। তখন গিয়ে রিয়েলাইজ হবে যে আমি আগের 10টা বছর কেন এইভাবে কাটালাম। পরে আমরা এই রিয়েলাইজেশনটাকে না করে আমরা একটু আগে ভাবা উচিত। সবার প্রথম আমাদের লাইফস্টাইলটাকে একটু ঠিক করতে হবে। বাইরের খাবারটা যতটা কম খেয়ে আমাদের ঘরের রান্না, আমি বলছি না তার জন্য ডায়েট করতে হবে, তার জন্য প্রোটিন খেতে হবে, তার জন্য লেস কার্বস করতে হবে, সব না। মা যেটুকু রান্না করছে, বাবা যেটুকু রান্না করছে, ঘরের কাজের লোক যেটুকু রান্না করছে, আমরা সেটুকুই খাবো, সেই তেলেই খাবো, ততটাই খাবো। কিন্তু তাতে প্রবলেমটা হবে না। বাইরে খেলে যতটা ব্যাড ফ্যাট আমাদের মধ্যে ইনক্লুড হবে, আমাদের ঘরে সেটা হবে না। তো সেটুকুই খাবো। রাতের খাবারটাকে একটু কন্ট্রোল করতে হবে। যাদের পিসিওডির সমস্যা আছে তাদের সবচেয়ে বেশি প্রবলেম হয় ডিনারে। ডিনারটাকে যদি আমরা একটু লেস কার্ব করি, একটু প্রোটিনটাকে কম খাই, তার বদলে আমরা একটু নানান রকমের ফাইবার জাতীয় যেগুলো আছে, মিলেটস হোক, ওটস হোক, সেগুলোর উপর একটু নজর দিই এবং একটু তাড়াতাড়ি আর্লি খেয়ে আমরা তারপরে আমাদের কাজ করি, কোনো অসুবিধা নেই, তাহলে পিসিওএস এর সমস্যাটা অনেকটা কমবে। যেমন ধরো মিক্স সিডস আমরা রাত্রে ভিজিয়ে রাখতে পারি, সকালে ওটা দিয়ে আমরা একটু ওটস হোক বা সকালে ওটা শুধু শুধুই খেলাম। ফাইবারটা খেতে হবে, ফাইবার ইনটেক বেশি করতে হবে। এক্সারসাইজের মধ্যে অ্যারোবিক্সটাকে বেশি করতে হবে। যোগাতে তো কাজ হবে, কিন্তু অ্যারোবিক্স জাতীয় বা কার্ডিও জাতীয় এক্সারসাইজটা তাদের ক্ষেত্রে একটু বেশি উপযোগী হবে। আস্তে 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 করলে যাদেরও বা এই সমস্যাটা আছে, আস্তে আস্তে তাদেরও ব্যাপারটা রিডিউস করবে। আর যাদের নেইও এবং তাদেরও আশা করি 90% চান্স যে আসবে না। এবং কিছু ক্ষেত্রে আবার হয় কি, এটা জিনগত ব্যাপারও হয়, পরিবারের আমাদের মাদের বা কারো যদি থাকে তাহলে এটাও চলে আসে। তো সেক্ষেত্রেও আমরা চেষ্টা করলে কিছুটা অন্তত সে ব্যাপারে আমরা ফিরে আনতে পারবো, যে কিছুটা কিছু প্রিকশন নেওয়া যেতে পারে, কিছু একদম। তো আমাদের প্রধান এই ক্ষেত্রে হচ্ছে লাইফস্টাইল। আমরা যদি বাইরে যাই তো আমরা নর্মালি খেতে পারি না হচ্ছে আমাদের আইসক্রিম জাতীয় খাবার, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম। নর্মাল খাবার যতটুকু না ক্ষতি করবে বাইরের, এই খাবারগুলোতে বেশি ক্ষতি এবং পেস্ট্রি জাতীয় খাবারগুলো, এগুলোকে আমরা একটু অ্যাভয়েড করবো অবশ্যই। 396 হার্টজ থেকে 963 হার্টজ এর যে ফ্রিকোয়েন্সি গুলো, যেটা আমাদের মেডিটেশনকে সাহায্য করে, সেটার সঙ্গে কুলকুণ্ডলিনী চক্রের কি রিলেশন আছে এবং কিভাবে আমরা এটা প্র্যাকটিস করতে পারি ডেইলি লাইফে? সাউন্ড জিনিসটা প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের নানান রকমের এক্সপ্রেশন হওয়ার জন্য সাহায্য করে। ধরো তুমি কোন একটা তোমার এক্সামে তুমি রেজাল্ট আনলে, তুমি 100-এ 100 পেয়েছো, তোমার বাবা এসে তোমার পিঠ চাপড়ালেন, সাউন্ড হলো। সেই সাউন্ডটা কিসের সাউন্ড? জয়ের সাউন্ড। দিস ইজ অলসো মেডিটেশন। তার একটা ফ্রিকোয়েন্সি আছে। আমরা অ্যাজ এ নর্মাল আম আদমি, ম্যাঙ্গো পিউপিল, তো তাদের ক্ষেত্রে অবশ্যই এই সাউন্ড গুলো দিয়ে তারা প্র্যাকটিস করতে পারে, কিন্তু সবার আগে তাদের দরকার হচ্ছে এই ছোট ছোট আনন্দগুলোকে এনজয় করা। আচ্ছা, এই ছোট ছোট সাউন্ডগুলোকে এনজয় করা। এই ছোট ছোট সাউন্ডগুলোকে এনজয় করতে গেলে আমাদের সহস্রা থেকে, অজনা থেকে আস্তে আস্তে যে মূলাধার পর্যন্ত যে 7টা চক্র আছে, তো আমাদের সাউন্ডগুলো প্র্যাকটিসের আগে আমাদের কিছু এক্সারসাইজ করে নিতে হবে। আচ্ছা, যেমন সহস্রাতে আমরা আস্তে আস্তে এইভাবে ট্যাপ করব, এটার এক রকমের সাউন্ড, এবং এর এফেক্টটা এই সহস্রায় যে এটা করছি, এটা জয়ের একটা এফেক্ট, আমাদের জয় থেকে শুরু হয়। অজনাতে যেটা করছি, এটার একটা, তুমি প্রত্যেকটা তুমি নিজে হাত দিলে বুঝবে, এখানে এক রকমের সাউন্ড আসছে, তুমি কান দিয়ে কষ্ট করে শুন, এখানে এক রকমের সাউন্ড আসছে, এখানে এক রকমের 7টা চক্র, এখানে এক রকমের, এখানে এক রকমের মূলাধার যে ফ্রিকোয়েন্সি আছে, সেটা এই এখান থেকে নেওয়া হয়েছে। করতে 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 7টা চক্রের শেষে গিয়ে তোমার ফ্রিকোয়েন্সি গুলো শেষ হয়। আমরা যখন বসবো মেডিটেশন করতে, প্রথমে আমাদের এই ট্যাপিং গুলোকে আস্তে আস্তে করতে হবে, চোখ বন্ধ করে ট্যাপিং, এবং এই সাউন্ড গুলোকে শুনতে হবে। এই সাউন্ড গুলো আস্তে 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 শোনার পর আমাদের, তারপরে তুমি তোমার মেডিটেশন যে সাউন্ড আছে ওটা তুমি করতে পারো। এবার যখন কেউ অ্যাডভান্স লেভেলে যাচ্ছে, তখন তাদের ক্ষেত্রে আর একটা ব্যাপার হতে পারে গ্লাসের এক্সারসাইজ। একটা গ্লাস সোজা থাকবে, একটা গ্লাস উল্টো থাকবে, ঠিক আছে? আর চামচের সাইজ, প্রত্যেকটা চামচের সাইজ গুলোকে আলাদা নিতে হবে। বড় চামচ, তারপরে আস্তে আস্তে একটু ছোট চামচ, হ্যাঁ। তো প্রত্যেকটা ফ্রিকোয়েন্সির চামচের সাউন্ডে চেঞ্জ হতে থাকবে, 7টা গ্লাসের 7টা। অনেক মানুষের এটাই কমপ্লেন যে তারা এক্সারসাইজ করার জন্য সময় পান না, এবং তাই তাদের জীবনে আজ এত সমস্যা, শারীরিক এবং মানসিক। কিভাবে টাইম ম্যানেজমেন্ট করা যেতে পারে যাতে বিজিয়েস্ট ইন্ডিভিজুয়ালরাও আস্তে আস্তে
এক্সারসাইজ, যোগা, মেডিটেশন সবকিছু নিজের লাইফস্টাইলে নিতে পারেন? সবার প্রথম হচ্ছে আমাদের প্রধান ভুল কথা হচ্ছে আমরা টাইমকে ম্যানেজ করব। সময়কে কেউ কোনোদিন ম্যানেজ করতে পারবে না। আচ্ছা, সময় তো সময়ের মতো চলবে। চলবে। আমরা তাকে ম্যানেজ করবো, এত বড় উদ্ধত্ত আমাদের নেই, ঈশ্বরের থাকতে পারে। ওকে। তো আমরা সময়কে না ম্যানেজ করে আমরা আমাদের কাজগুলোকে ম্যানেজ করতে পারি। তো যে কাজটা আমাদের 10 মিনিটে হয়ে যায় সেটা আমরা ইচ্ছা করে সেটাকে ডিলে করে 15-20 মিনিট করি। কত বাজে সময় আমরা নষ্ট করছি। তো ঠিক আছে, বাজে সময় কাটানো একটা আনন্দের, মোবাইল নিয়ে রিলস দেখাও একটা আনন্দের, সেটাও তো একটা আনন্দ, তাতেও তো মনটা শান্তি পায়। কিন্তু ওই রিলসের টাইমটাকে একটু কমানো যায়, 10 মিনিট থেকে 5 মিনিট কমানো যায়। কারেক্ট। তো 5 মিনিট কমিয়ে আমরা 5 মিনিট যোগা করতে পারি, 5 মিনিট মেডিটেশন করতে পারি, 5 মিনিট জিম করতে পারি, 5 মিনিট একটু হাঁটতে পারি। কিন্তু সেই শুরুটা করা দরকার। এবং সেই শুরুটা করা দরকার। তো টাইম ম্যানেজ কি করে করবো, এটা মতো মানে অজুহাত পৃথিবীতে আর হতে পারে না। বরঞ্চ আমরা কাজটাকে কি করে ম্যানেজ করব। সকাল থেকে আমরা যখন 7টার সময় উঠছি কি 6টার সময় উঠছি কি 5টার সময় উঠছি, যে জটায় উঠছে, 5 মিনিট আগে উঠতে পারি। 5 মিনিট আগে উঠলে নিশ্চয়ই ঘুমের এতটা কোনো ক্ষতি হয়ে যাবে না। জাস্ট 5 মিনিটস বিছানায় বসলাম, একটু কপালভাতি, একটু অনুলোম বিলোম, ব্যাস। তো সিম্পল। শুরুটা 5 শুরুটা 5 মিনিট দিয়ে দিয়ে হতে পারে। তারপরে আমরা 5 মিনিটটাকে যখন আমরা ভালোবেসে ফেলবো না, তখন এই 5 মিনিট থেকে আমরা আধ ঘন্টায় যেতে 2 দিনও লাগবে না। তো আমাদের ভালোবাসা প্রায়োরিটি ডেভেলপ করে একদম যাবে। একদম। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, এই কথাটা তো আমরা সকলেই জানি, কিন্তু কিছু প্রফেশনালস এর ক্ষেত্রে, যেমন লং ডিস্টেন্স ট্রেনের ড্রাইভার বা হসপিটাল সার্জনস, যারা সারা রাত জেগে কাজ করেন এবং ওটাই তাদের অ্যাক্টিভিটি, ওটা ছাড়া তারা সম্ভব নয় তাদের পক্ষে, পৃথিবীটাই চলবে না তাহলে। তারা কিভাবে মোটামুটি একটা লাইফস্টাইল ফিরে পেতে পারে থ্রু যোগা অ্যান্ড মেডিটেশন, যেহেতু তাদের রাতের ঘুমটা হচ্ছে না, তাদের প্রফেশন তাদের রাতের ঘুমটাকে পার্মানেন্টলি নিয়ে নিয়েছে, এখন সেই মানুষরা কি করতে পারে? এখন যা পরিস্থিতি তাতে সত্যি একটা মানুষের পক্ষে 8 ঘন্টা ঘুম মেনটেন করা বা ঠিক মেনটেন করে করে খাবার খাওয়া, ঘুমানো তা পসিবল না। এটা সব সত্যি। আমি যদি জোর করেও বলি সেটা কেউ কোনোদিনই মানবে না, বা আমার সামনে হ্যাঁ বললেও বাড়িতে গিয়ে সেটা মানবে না। তো যদি ঘুমটা না হয়, এবার এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। কেউ সারা রাত না ঘুমিয়েও সকালবেলা খুব এনার্জি ফিল করে, কারণ তার মেটাবলিজমই সেটা রয়েছে। আবার কেউ প্রচন্ডভাবে হাঁপিয়ে যায়। তো এটার দুটো ক্ষেত্রে হতে পারে। আমি এটাকে নানান রকম ভাবে বুঝিয়েও তাদেরকে এটা আনতে পারবো না। সেক্ষেত্রে আমি 2-একটা এক্সারসাইজ বা 2-একটা টেকনিক বলে দিতে পারি, যেটাতে তাদের এনার্জিটা বজায় থাকবে। ডায়াবেটিস এখন ঘরে ঘরে, তো সেই ডায়াবেটিসকে ম্যানেজ করার জন্য কিছু আসন যদি বলে দেন। ডায়াবেটিসকে ম্যানেজ করতে গেলে প্রথম তো ওয়াকিং। একদম। কারোর যদি খুব পায়ে ব্যথা না থাকে তাহলে একটু জোরে ওয়াকিং করা যেতে পারে। কারোর যদি একটু পায়ে ব্যথা থাকে, আস্তে আস্তে 5 মিনিট 10 মিনিট ওয়াক করে একটু বিশ্রাম নিতে পারে। একজন বয়স্ক মানুষ মোটামুটি 5 মিনিট একটা ঘড়ি দেখে 5 মিনিট হাঁটলো, 5 মিনিট এক জায়গায় বসলো, 5 মিনিট হাঁটলো। নাহলে এক্ষেত্রে ব্যাপারটা উল্টো হতে পারে, হাঁটুর সমস্যা এসে দাঁড়াতে পারে, অ্যাঙ্কেলের সমস্যা এসে দাঁড়াতে পারে। দ্বিতীয় হচ্ছে মান্ডুক আসন বলে একটা আসন আছে। আচ্ছা। এটা ডায়াবেটিসের সবচেয়ে বড় আসন, সবচেয়ে সেফ আসন, সবাই করতে পারে। দুটো হাতকে খোলা রেখে বুড়ো আঙুলটাকে ভেতরে ঢুকিয়ে প্রত্যেকটা আঙুল দিয়ে বুড়ো আঙুলটাকে প্রেসার দিতে হবে, দিয়ে দুটো হাতকে একসাথে করে পেটের ঠিক নাভির নিচে প্রেসার দিতে হবে। কেউ যদি বজ্রাসনে নাও বসেন, আমি বজ্রাসনে দেখাচ্ছি, যদি বজ্রাসনে নাও বসেন এটা চেয়ারে বসেও করা যেতে পারে। তো পেটে প্রেসার দিয়ে আস্তে আস্তে আমাদের ঝুঁকে যেতে হবে, ঝুঁকে মাথাটাকে সামনের দিকে রাখতে হবে, লুকটাকে আমাদের সামনে রাখতে হবে, রেখে নিঃশ্বাসটা বন্ধ রাখতে হবে। কারোর পক্ষে যদি সম্ভব হয় 10 সেকেন্ড বন্ধ রাখতে পারে, কারোর পক্ষে সম্ভব হলে 30 সেকেন্ড 1 মিনিট অব্দি অনেকে বন্ধ রাখতে পারে। এবার আস্তে আস্তে উঠে যেতে হবে। এটা দিনে 5 বার করে 3 সেট করা যেতে পারে। খাওয়ার 2 থেকে 3 ঘন্টা পর বা খাওয়ার 10 থেকে 15 মিনিট আগে যে কোনো সময় করা যেতে পারে। এবং এটা দীর্ঘদিন করতে হবে, আস্তে আস্তে টাইম ডিউরেশনটাও বাড়াতে হবে। এবং তার সাথে কপালভাতি, যেটা সবাই জানে, কপালভাতি প্র্যাকটিস করতে হবে আফটার মান্ডুকাসন। কপালভাতি করতে গেলে প্রথমে আমাদের সুখাসনে বসতে হবে। যাদের হাঁটুতে প্রবলেম তারা সুখাসনে না বসে চেয়ারেও বসতে পারে। সুখাসনে বসে আমাদের মেরুদণ্ড সোজা রেখে নিঃশ্বাসটা বাইরে ছাড়ার সাথে সাথে পেটটাকে যতটা সম্ভব ভেতরের দিকে আমাদের পুশ করতে হবে। নিঃশ্বাস বাইরে ছাড়বো, পেট ভেতরে পুশ করবো। এটা কন্টিনিউয়াসলি একসাথে চলতে থাকবে। যখন মনে হবে যে একটু কষ্ট হচ্ছে, আস্তে ছেড়ে দিয়ে আমরা আবার নর্মাল ব্রিদিং নিচ্ছি, ব্রিদিং ছাড়ছি, ব্রিদিং নিচ্ছি, আবার আমরা শুরু করব। নিঃশ্বাস ছাড়ছি, তার সাথে সাথে পেটটাকে ভেতরে ঢোকাচ্ছি। এটা যারা প্রথম করছেন তারা আমার মনে হয় 20 থেকে 30 বার ইজিলি করতে পারবে। 5 সেট সারাদিনে 3 বার করে করবে। আর যারা বরাবর করে আসছে তারা এটা 15 থেকে 20 মিনিট এমনকি আধ ঘন্টা অব্দিও করতে পারে। তবে মনে রাখবেন, কপালভাতি অনেকে একটানা আধ ঘন্টা 20 মিনিট করে যায়, সেটা কিন্তু হার্টের পক্ষে
একটু ক্ষতিকারক। তো প্রত্যেক 5 মিনিট অন্তর অন্তর আমাদের অন্তত 30 সেকেন্ডস করে গ্যাপ রাখতে হয়। 2016 থেকে আরিয়ান যোগা কেন্দ্রে শুরু হয়েছে। সেখান থেকে শুরু করে এতদিন এই 8টা বছরে 2 থেকে 3,000 মানুষ আমাদের কাছে যোগা শিখেছে, তার মধ্যে বেশিরভাগই উপকার পেয়েছে। তো স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে আপনারা এটাতে যোগাযোগ করতে পারেন। এনি টাইম 24টা ঘন্টায় আমার ফোন খোলা থাকে। আপনারা যারা অনলাইনে করতে চান কি ফিজিক্যালি করতে চান আমাকে কল করবেন। আমি যতটা সম্ভব চেষ্টা করব, আমি এবং আমার ট্রেনাররা, যে 12 জন ট্রেনার আছে আমার সাথে, তারা আপনাদেরকে সবসময়ের জন্য সহায়তা করবে। থ্যাংক ইউ, নমস্কার। থ্যাংক ইউ ভেরি মাচ এই এপিসোডটি দেখবার জন্য। আমরা নেক্সট উইক ফিরবো আর একজন নতুন গেস্টকে নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।